বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকার এমন একজন ক্যারেক্টার যার মতো আমরা বেশিরভাগ মানুষই হতে চাই। এই ক্যারেক্টারকে অর্থাৎ এই মানুষটিকে আমরা পুরো ডিটেলের সাথে পড়ব এবং জেনে নেব তার ইতিহাসটি বিজ্ঞানে কতটা প্রভাব ফেলেছিল। হ্যালো চ্যাম্পিয়ন্স, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে, যার নাম হচ্ছে SBR এডটেক, যেখানে তোমরা অ্যানিমেটেড নোটের দ্বারা, কমিক বুকসের দ্বারা সমস্ত সাবজেক্ট শিখে নিতে পারবে। আমি এখনও অবধি তোমাদেরকে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি এবং ইংলিশ শেখাচ্ছি, যেখানে বাংলার সাহিত্যে বিজ্ঞানের যে চর্চা এটি আজকে তোমাদেরকে সহজে বুঝিয়ে দেব। এর আগে মাস্টার ক্লাস 1 যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, সেখান থেকে দেখে নিও। বিজ্ঞান চর্চায় আমরা যদি দেখি, একদিকে থাকছে চিকিৎসা বিজ্ঞান, আরেক দিকে থাকছে বিজ্ঞানের অন্যান্য শাখা। চিকিৎসা বিজ্ঞান মানে আমরা সবাই জানি যেগুলো ডাক্তার বোঝায় বা মেডিসিন বোঝায়। আরেক দিকে হচ্ছে অন্য শাখা, যেমন জগদীশচন্দ্র বসু বিখ্যাত ছিলেন উদ্ভিদবিদ্যার জন্য বা উদ্ভিদ বিজ্ঞানের জন্য, তাই না? আরও নামগুলি যেমন প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু। আর এদিকে চিকিৎসাবিদ্যা দেখতে গেলে রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার, আজকে যাকে পড়তে চলেছি নীলরতন সরকার, এমনকি কাদম্বিনী বসু, যিনি একজন ফিমেল ডক্টর ছিলেন, তিনিও কিন্তু বিখ্যাত। চলো, এই যে ক্যারেক্টার নীলরতন সরকার, এনাকে আমরা ভালো মতো আজকে পড়বো এবং একটি সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। এখানে তুমি এমন একটি ডেটা জানতে পারবে যেটা শুনে তুমি অবাক হয়ে যাবে। বিজ্ঞান চর্চার শুরুর দিকে তিনটে সেই প্রতিষ্ঠান ছিল বা চারটে প্রতিষ্ঠান ছিল যা এই বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিয়ে যায়। এর আগের ক্লাসে সেগুলো আমি ভালো মতো বুঝিয়েছি। একদিকে ছিল শ্রীরামপুর মিশন, যেখানে কি শেখানো হতো? ইংরেজি শিক্ষা। আরেকদিকে ছিল স্কুল বুক সোসাইটি, যেখানে খুব খুব কম পয়সাতে দেওয়া হতো বইপত্র। আরেকদিকে ছিল এশিয়াটিক সোসাইটি, যেখানে গবেষণা করা হতো বিজ্ঞান নিয়ে। এভাবেই কিন্তু বাঙালির বিজ্ঞান চর্চা এগোতে থাকে। তারপর উদ্ভব হয় এই নীলরতন সরকারের মতো একজন মহান মানুষের, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1943 সালে। শুধুমাত্র ইনি কিন্তু চিকিৎসক ছিলেন না, মানে যদি আমি বলি যে নীলরতন সরকার একজন শুধু ডাক্তার ছিলেন বললে ভুল হবে। সঙ্গে তিনি ছিলেন শিক্ষাবিদ, মানে একজন প্রফেসর বা টিচার, আরেকজন শিল্পোদ্যোগী মানে একজন বিজনেসম্যান ছিলেন, তার সাথে জাতীয়তাবাদী নেতা, একজন নেতা অবধি তিনি ছিলেন। পাশ্চাত্য শিক্ষায় তিনি ডাক্তারি পরীক্ষা কিন্তু করেছিলেন, দেশীয় শিল্পের প্রসার করেছিলেন আর মানুষের সেবা করেছিলেন। মানে হচ্ছে এই যে তার ডাক্তারি শিক্ষা, সেটা কিন্তু ভারতের মধ্যে তিনি আটকে থাকেননি, তিনি বাইরে বিদেশে গিয়ে ডাক্তারি শিক্ষা করে এসেছিলেন বা চিকিৎসাবিদ্যার শিক্ষা করে এসেছিলেন। কত ইন্টারেস্টিং ক্যারেক্টারটা। তারপরে তার জন্ম হয়েছিল কোথায়? জয়নগর। এই জয়নগর থেকে মেডিকেল কলেজের সফরটাকে তুমি এভাবে দেখে নাও যে একটা সিঁড়ির মতো। জয়নগর হাই স্কুলে তিনি ঢুকলেন, সেখানে ম্যাট্রিক পাস করলেন, মানে মাধ্যমিক পাস করলেন। তারপরে তিনি ক্যাম্পবেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করলেন। ওকে, সেখানে তিনি কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন মানে যিনি অপারেশন করেন, সেটি একটি দায়িত্ব পেয়ে যান, কিন্তু সেই চাকরি তিনি নিলেন না। মেট্রোপলিটন স্কুল থেকে তিনি FA করলেন। FA বলতে একটি ডিগ্রি বোঝানো হয়েছে। বিএ মানে সে ডিগ্রি, ব্যাচেলার অফ আর্টস, সেগুলো করলেন। 1888 সালে তিনি MD মানে সেই ডাক্তারি পরীক্ষার যে MBBS বলা হয় সেটা করলেন। তারপরে পরের বছরই তিনি MA এবং MD করলেন। আচ্ছা স্যার, এখানে মনে রাখার মতো কি কি রয়েছে? মনে রাখতে হবে FA ডিগ্রি এবং BA ডিগ্রিটা তিনি কোন স্কুল থেকে করেছিলেন, আর তিনি ডাক্তারি পাস কোন স্কুল থেকে করেছিলেন, এটা জানতে হবে। এখানে দেখো কার্টুনের সাথে বোঝানো হয়েছে একসাথে এত ডিগ্রি। ভাই, ইনি কি সুপারম্যান নাকি? মানে ভাবো, আমরা এতগুলি ডিগ্রি কিন্তু লাইফে নেওয়ার কথা ভাবি অবধি না, কিন্তু তিনি লাইফে এতগুলি ডিগ্রি অর্জন করেছিলেন। এখানেই শেষ নয়, তার যদি জীবনীটি শোনো তাহলে তুমি অবাক হয়ে যাবে, এত ইন্সপায়ারিং তার জীবনীটি। দেখো কি হলো। 1893 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে ফেলো পদে তাকে নির্বাচিত করা হলো। এবার ফেলো পদটা কি? সেটা একটা, যেমন ধরে নাও প্রেসিডেন্ট থাকে, হেডমাস্টার থাকে, সেরকম একটা বড় পদে তাকে নিযুক্ত করা হলো। কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা ইউনিভার্সিটি। তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভাইস
কাউন্সিলর হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হলো। তারপর নেক্সটে তিনি কিন্তু কলা বিভাগ যে আছে মানে আর্টসের তিনি সভাপতি হলেন, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি আর্টসের সভাপতি হয়ে গেলেন। সভাপতি মানে বুঝতে পারছো, সেখানকার পুরোপুরি দায়িত্বটা পুরো সেই কলা বিভাগ অথবা আর্টস বিভাগের দায়িত্বটা তার উপরে। ওকে, এরপরে তিনি কিন্তু 1924 সালে বিজ্ঞান বিভাগেও সভাপতি হয়েছিলেন। বুঝতেই পারছো মানে কোন এই যে মানুষটা কোথাও গিয়ে থামেনি, সব জায়গাতে গিয়ে নিজের কিন্তু নাম প্রতিষ্ঠা করেছে। তারপর কি 1920 সাল, এটাকে ছাড়লে একদমই হবে না। 1920 সালে তিনি কিন্তু আবার ইউরোপে গিয়েছিলেন। ওকে, সেখানে অক্সফোর্ড এবং কেমব্রিজ তিনি সফর করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, সেখানে তাকে ডিসিএল উপাধি দেওয়া হয়, এলএলডি উপাধি দেওয়া হয়। এগুলো সেই বাইরের দেশের উপাধি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা, সেরকম ইনি বাইরে গিয়ে সেই ডিসিএল এবং এলএলডি এগুলো ডাক্তারি অথবা বিশেষ ধরনের একটি উপাধি দেওয়া হয়, যেই মানুষগুলো নিজের লাইফে বা ক্যারিয়ারে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে তাদের জন্যই। তাহলে বাইরের সেই লন্ডনের জায়গাতে গিয়েও তিনি কিন্তু এত কিছু অর্জন করে আসলেন। তারপরে চিকিৎসা ক্ষেত্রতে তিনি কলকাতায়, এখন তুমি যা আশেপাশে দেখছো কলকাতায় যেটা এত হসপিটাল, কলকাতায় যে এত চিকিৎসা ভালো হচ্ছে, যতটা হচ্ছে ততটা এই নীলরতন সরকারের জন্যই হচ্ছে। কারণ তোমাদেরকে সেই সারপ্রাইজটা বলে দিই, এখনকার দিনে যে আরজি কর মেডিকেল কলেজ তোমরা দেখো, এই মানুষটি তৈরি করেছিলেন। তখন তার নাম রেখেছিলেন বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যেটা বর্তমানে নাম দেওয়া হয়েছে আরজি কর মেডিকেল কলেজ। কিন্তু একা কিন্তু তিনি এই মেডিকেলটা খোলেননি। ওকে, তিনি একটু ব্যস্ত ধরনের মানুষ ছিলেন, তাই তার দরকার ছিল একজন পার্টনার যে পুরোপুরি হসপিটালটাকে সামলাবে। তার জন্য ডক্টর রাধা গোবিন্দ করকে তিনি সাহায্য করেন এই আরজি কর মেডিকেল কলেজ খুলতে। মানে ইনি প্রধান উদ্যোক্তা ছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর, এবং নীলরতন সরকার তাকে টাকা পয়সা দিয়ে এবং চিকিৎসার দিক থেকে হেল্প করে, কখনো কখনো বড় বড় সার্জারি হলে অথবা কোনো রোগীকে দেখতে হলে তিনি এই ডাক্তারকে কিন্তু হেল্প করতেন। তাহলে আরজি করের তিনি প্রতিষ্ঠার মধ্যে একজন ছিলেন। সঙ্গে সেখানেই আটকে গেল না, কলকাতার যে মেডিকেল স্কুল তিনি সেটা যৌথভাবে প্রতিষ্ঠা করলেন কার সাথে? ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী। মানে হচ্ছে এই যে মানুষটা, এনার সঙ্গে মিলে তিনি কলকাতা মেডিকেল কলেজটা প্রতিষ্ঠা করলেন। তাহলে দেখো, একদিকে কলকাতা মেডিকেল কলেজ আর একদিকে আরজি করের মতো বিশাল বড় এক হাসপাতাল, এগুলো তিনি তৈরি করলেন। চিত্তরঞ্জন সেবা প্রতিষ্ঠান, যেখানে গরিব মানুষদের সেবা করা হতো, খাবার দেওয়া হতো, অন্ন বস্ত্র দেওয়া হতো, সেটা প্রতিষ্ঠান তিনি চালু করলেন। যাদবপুরের কুমুদশঙ্কর রায় যক্ষা হাসপাতাল, এটিও তিনি কিন্তু পরে সভাপতি ছিলেন এখানকার। মানে বুঝতেই পারছো মানুষটি কোথাও আটকায়নি। আচ্ছা, তোমরা এটুকুতেই ভাবছো যে কত কিছু অর্জন করেছে, কত কিছু করেছে মানুষটা, এখানেই শেষ নয়, দাঁড়াও। এখানে তারপর কি হলো, তিনি যে পুরো আমাদের ভারতবর্ষর মেডিকেল অ্যাসোসিয়েশন ছিল, মানে পুরো ভারতবর্ষে যতগুলো ডাক্তার তাদের একটা অ্যাসোসিয়েশন থাকে। ওকে, সেই অ্যাসোসিয়েশনের মুখপাত্রের তিনি সম্পাদক ছিলেন দীর্ঘদিন। মানে তিনি তাদের হয়ে কথা বলতেন, অনেক দিন ধরে তিনি সম্পাদক পরিচালক ছিলেন। তারপরে রাজনীতিতেও তিনি ছিলেন, বঙ্গীয় ব্যবস্থাপক সভার তিনি কিন্তু সদস্য ছিলেন, মনে রাখতে হবে। মানে দেশের স্বাধীনতাতেও তার কিন্তু হাত রয়েছে। তারপর গবেষণার দিক থেকে দেখতে গেলে তার সব থেকে বড় গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন, মানে বাচ্চাদের লিভার যে খারাপ হচ্ছিল সেটা কি কারণে হচ্ছিল সেটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। সিরোসিস হচ্ছে এমন এক ধরনের রোগ যেখানে মানুষের লিভার খারাপের স্টেজে চলে যায় আর সেটাকে ঠিক করা যায় না এবং পেটের মধ্যে জল জমে যায়। তো বাচ্চাদের মধ্যে সেটা বেশি দেখা দিচ্ছিল সেই দিনগুলোতে। সেটা কেন হচ্ছিল সেটা নিয়ে তিনি গবেষণা করেন এবং পরবর্তীতে দেখেন যে জলের মধ্যেই আর্সেনিক এবং সীসার পরিমাণ বেশি থাকাতে এটা হচ্ছিল। ওকে, তারপর তিনি জল ফুটিয়ে খেতে বলেন, তারপরে সেখানকার জল খেতে মানা করেন। এভাবে করে অনেক মানুষের প্রাণ কিন্তু বাঁচিয়ে তোলেন। তারপর তিনি কিন্তু এখানেও থামেননি,
নীলরতন সরকার দেশীয় শিল্পেও ছিলেন। দেশীয় শিল্প মানে কি? এখন আমরা শুনছি যে মেড ইন ইন্ডিয়া বলতে ভারতবর্ষে যা তৈরি হচ্ছে সেগুলোই কেনো, ভারতবর্ষের তুমি মোবাইল কেনো, ভারতবর্ষের বাইক কেনো, ভারতবর্ষের টিভি, ফ্যান, এসি এগুলো কেনো, বাইরের দেশের কিনতে সবাই মানা করে, তাই না? তখনকার দিনেই সেই দেশীয় শিল্পের কারিগর হিসেবে আমাদের নীলরতন সরকার কাজ করেছিলেন। দেখো, প্রথমে ন্যাশনাল ট্যানারি বলতে গেলে আমাদের দেশের প্রথম সেই বিজ্ঞানসম্মত এবং দূষণমুক্ত চামড়া কারখানা তিনি স্থাপন করেন। তাহলে আমাদের দেশের প্রথম বিজ্ঞানসম্মত এবং দূষণমুক্ত চামড়া কারখানা কে তৈরি করেন? ডক্টর নীলরতন সরকার, কলকাতার। ওকে, এরপরে সাবান কারখানা, তিনি নিজের হাতে সাবান এবং সার কারখানা তৈরি করেন। তারপর চা শিল্প কি? রাঙ্গামাটি চা কোম্পানি, পরবর্তীতে যা ইস্টার্ন টি কোম্পানি হিসেবে পরিণত হলো, সেটিও তিনি তৈরি করেছিলেন। তাহলে ভাবো, একটা মানুষ কি কি করলো। প্রথমে তো ডাক্তারি করলো, ডাক্তারি করার পরে তিনি কি কলকাতা ইউনিভার্সিটিতে তিনি অনেকদিন সভাপতি থাকলেন। তারপর আর্টস বিভাগের সভাপতি হলেন, সায়েন্স বিভাগের হলেন, তারপরে অক্সফোর্ড কেমব্রিজে গিয়ে উপাধি পেলেন। তারপরে আরও কি হলো, তিনি একটি গবেষণা করলেন লিভার সিরোসিস নিয়ে। তারপর এতগুলো বিজনেস খুললেন, আরজি কর মেডিকেল কলেজ, সেখানে তার হাত ছিল। তারপর আরেকটি কি রয়েছে, ওই যে কলকাতা মেডিকেল স্কুল, সেখানেও তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তো এত কিছু এনার কিন্তু অবদান রয়েছে। এখানেই দেখো, ভাবো একবার, রোগী দেখার পর তিনি চামড়া আর সাবানের কারখানার আবার হিসাবও রাখতেন। মানে সারাদিন তিনি ডাক্তার সেই ইয়েটি করতেন, প্রফেশনটি, সেটাকে কিন্তু পুরো দায়িত্ব হিসেবে করতেন। তারপরে তিনি চামড়ার ফ্যাক্টরি, তারপর চায়ের ফ্যাক্টরি, সেখানে যেতেন। এরপরে জাতীয় শিক্ষা এবং সংস্কৃতির ধারক তিনি ছিলেন। জাতীয় শিক্ষা বলতে গেলে আমাদের পুরো ভারতের মধ্যে সেই যে চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শিক্ষা, সেটাকেও কিন্তু তিনি প্রসার করেছিলেন শিক্ষক হিসেবে। বসু বিজ্ঞান মন্দির কে তৈরি করেছিল? বসু মানে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু যখন সেটি তৈরি করেন, সেখানে তিনি শিক্ষক হিসেবে কাজ করেছিলেন নীলরতন সরকার, এবং বসু বিজ্ঞান মন্দির তৈরি করতে সাহায্য করেছিলেন। বিশ্বভারতী, যেটা ইউনিভার্সিটি আমরা এখন বর্তমানে দেখি, কলকাতায় রয়েছে বিশ্বভারতী, সেখানেও কিন্তু তিনি শিক্ষক হিসেবে প্রাথমিক দিকে ছিলেন এবং সেখানে তৈরিতে সাহায্য করেছিলেন। ভারতীয় জাদুঘরটি যে রয়েছে, সেটা ধর্মতলার পাশে, সেটা তৈরি করেছিল কি? এশিয়াটিক সোসাইটি। আমি বলেছিলাম এশিয়াটিক সোসাইটি ছিল বড় লোকেদের একটা গ্রুপ। তো সেই বড় লোকের গ্রুপের মধ্যে আমাদের ডক্টর নীলরতন সরকারও ছিলেন, এবং তিনি কিন্তু সেই ভারতীয় জাদুঘর তৈরি করার জন্য সরকারকে উদ্বুদ্ধ করেছিলেন, এবং তারও অবদান রয়েছে সেখানে। ওকে, তারপর দেখো, তিনি সভাপতি ছিলেন, যুবকদের শিল্প স্থাপনের বুনিয়াদী শিক্ষায় অনুপ্রাণিত করতেন। যুবকদের বলতেন, তোমরা চাকরিও করো, সঙ্গে একটা বিজনেস করার চেষ্টা করো। তার সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যে আমরা পড়ি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার কিন্তু বন্ধুত্ব খুব ভালো ছিল। এরপরে এখানে দেখতে গেলে তিনি কিন্তু আরও দুটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করেন। আরেকটি হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল স্কুল, আরেকটি হচ্ছে মোস্ট ফেমাস যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এই দুটি প্রতিষ্ঠানেও তিনি কিন্তু হাত বাড়িয়ে দিয়েছিলেন এটি তৈরি করার জন্য। তারপর ক্যালকাটা মেডিকেল ক্লাব, এগুলোও তিনি তৈরি করতে সাহায্য করেছিলেন। এরপরে তার যদি আমি শিষ্যের কথা বলি, তার প্রধান ছাত্র ডক্টর নীলরতন সরকারের যদি প্রধান শিষ্য বলি, তাহলে তিনি হচ্ছেন বিধানচন্দ্র রয়। এবার নামটা তোমাদের কাছে অনেক শোনা শোনা লাগছে, ডাক্তার বিধানচন্দ্র রায়। বলে রাখি, আমাদের এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, সেকেন্ড চিফ মিনিস্টার, তিনি হচ্ছেন বিধানচন্দ্র রয়। তার মানে ভাবো যে নীলরতন সরকারের স্টুডেন্ট হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তাও কি দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে, পশ্চিমবঙ্গের। আর ইনি কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু একজন পেশায় ডাক্তার ছিলেন। ওকে, তিনি অনেক অপারেশন এবং অনেক ভালো একজন ডাক্তার ছিলেন, ঠিক আছে, অনেক অপারেশন করতেন। তার ছাত্রদের মধ্যে সব থেকে যশস্বী মানে ইন্টেলিজেন্ট ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রয়। তারপর আর কি দেখছি, 1919 সালে ডাক্তার কৈলাসচন্দ্র
বসু এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় তৈরি হয় বেঙ্গল ইমিউনিটি। ওকে, এবার এই বেঙ্গল ইমিউনিটিতে কি কি হতো? 250 রকমের ওষুধ তৈরি হতো, যেগুলো কিন্তু মানুষদের প্রাণ প্রতিনিয়তই বাঁচাতো। এবার এক নজরে শেষের দিকে আমরা দেখে নিই ডাক্তার নীলরতন সরকারকে দেখে আমরা কি বুঝলাম। গবেষক এবং চিকিৎসা হিসেবে দেখলে সিরোসিস অফ লিভার, আরজি কর মেডিকেল কলেজ, মেডিকেল স্কুল তিনি তৈরি করেছিলেন, আর সিরোসিস অফ লিভার নিয়ে তিনি গবেষণা করেছিলেন। 2 নম্বরে যদি দেখি, তিনি শিল্পপতি, বলতে গেলে বিজনেসম্যান ছিলেন, যেখানে তিনি চামড়ার বিজনেস ন্যাশনাল ট্যানারি এবং চায়ের বিজনেস রাঙ্গামাটি চা কোম্পানি, যা পরবর্তীতে ইস্ট টি কোম্পানি নামে পরিচিত হলো, সেটি তৈরি করেছিলেন। শিক্ষাবিদ ছিলেন তিনি, ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে তিনি কিন্তু অনুদান করেছিলেন এবং কিছুদিন টিচিংও করেছিলেন। চলো এরপরে জাতীয়তাবাদী, তিনি জাতীয়তাবাদী বা একজন আন্দোলনকারী হিসেবে বসু বিজ্ঞান মন্দির এবং বিশ্বভারতী এগুলো তৈরি করেছিলেন, যাতে দেশের অনেক লাভ হয়, দেশ যাতে বিজ্ঞানের দিকে এগিয়ে যেতে পারে। তবে শেষের দিকে আমাদের প্রথা রয়েছে এসবিআর এডটেকের, যে পুরো আমরা স্লাইডটি পড়লাম, তার লাস্টে এমসিকিউগুলো মনে করে নিই। দেখো তোমরা যারা যারা এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, সবগুলোই তোমাদের মনে পড়ছে কি না, সবগুলোই আমি ভালো মতো বুঝিয়ে দিলাম। ঠিক আছে, পারলে নোট করে নিও, যতটা ক্লাস করালাম পুরোটাই নোট করে নিও। আজকের ক্লাস এটুকুই ছিল, আরেকটি রয়েছে এখানে দেখে নাও। ঠিক আছে, আচ্ছা তোমরাই বলো, এরকম যদি কমিক নোটস থাকে আর এরকম যদি সুন্দরভাবে তোমাদেরকে আমি রেকর্ডেড ক্লাসেসে বুঝিয়ে দিই বা লাইভ ক্লাসে বুঝিয়ে দিই, তাহলে নাম্বার কেমন আসবে বলো? আমি জানি এই বইটি নিয়ে তোমরা অনেকেই টেনশনে রয়েছো, বাংলা সাহিত্য নিয়ে, তাই তোমাদেরকে আমি বলবো আমার বাংলা ব্যাচটিতে তুমি জয়েন করতে পারো, যেটিতে মূল্য মাত্র 199 রাখা হয়েছে। সেখানে তুমি বাংলা ব্যাচটি নিয়ে নিতে পারো। বাংলা পুরো সিলেবাস পড়ানো হবে, প্লাস বাংলা সাহিত্য পড়ানো হবে। কোনো অসুবিধা হলে, ডাউট হলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে। বাংলার সমস্ত পড়াগুলি কমিক বুক থাকবে, স্মার্ট নোটস থাকবে, মক টেস্টের সুবিধা থাকবে, রেকর্ডেড ক্লাসেস থাকবে, লাইভ ক্লাসেস হবে, সঙ্গে কিন্তু তুমি নোটগুলোকে ডাউনলোড করতে পারবে, যেগুলো তোমার পড়ার নোট রয়েছে সেগুলো ডাউনলোডেবল পিডিএফ রয়েছে, যেগুলো তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবে। বিশ্বাস করো, এরকম প্রিমিয়াম কন্টেন্ট তোমার ছাড়া আর কারো কাছে থাকবে না যদি তুমি এই ব্যাচটি নাও। 199 টাকায় কিন্তু তোমার রেজাল্টটা পুরোপুরি পাল্টে যেতে পারে, ইউটার্ন নিয়ে নিতে পারে। তাই এখনই জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এসবিআর এডটেকের, সেখানে অ্যাপটি ইনস্টল করে তুমি নিতে পারো। অথবা যদি পেমেন্ট অপশন না থাকে, তাহলে আমাকে তুমি মেসেজ করতে পারো, নাম্বারটি দেওয়া রয়েছে, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করলেই তুমি আমাকে বলতে পারো তোমার পেমেন্ট অপশন নেই, আমি তোমাকে কিউআর কোড পাঠিয়ে দেবো, সেই কিউআর কোডে পেমেন্ট করে তুমি কিন্তু ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। আর ব্যাচের সমস্ত ভিডিও, সমস্ত ম্যাটেরিয়ালসগুলো এসবিআর এডটেক অ্যাপের মধ্যেই থাকবে। তুমি সেখান থেকে যখন ইচ্ছে ক্লাস করো, যখন ইচ্ছে পিডিএফ ডাউনলোড করো, যখন ইচ্ছে মক টেস্ট দাও, তোমার মতো সব কিছু করতে পারবে। সি ইউ সুন গাইস।